আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠাতা অর্জন ও সুযোগ সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের দেশের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর একতারা এই সংবিধান গ্রহণ করেছি বিধিবদ্ধ করেছি এবং নিজেদের অর্পণ করছি। তা নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে আমি তোমাদের যেটা বলবো বা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা সবাই জানো যে ভারতের প্রস্তাবনা, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদের বললাম। তা এখান থেকে কিন্তু তোমাদের আসন্ন ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, এক্সাইজ কনস্টেবল এবং তোমাদের যে ডব্লিউবিসিএস পরীক্ষা আছে সেখানেও কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। তা এর আগে কিন্তু আমি পলিটির গণপরিষদ সেটা করিয়েছি। তা আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাদের কিন্তু শুরু করেছি। এটা কিন্তু প্রস্তাবনা। আমি তোমাদের প্রস্তাবনা সম্পর্কে যে যাবতীয় যা তথ্য আছে এখান থেকে আর একটা প্রশ্ন তোমাদের আটকাবে না। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই, তোমাদের কোনো আপডেট দিলে তোমরা কিন্তু মানে অনেক ভিউজ অনেক কিছু হয়, কিন্তু কোনো একটা ক্লাস যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় সেখানে কিন্তু বেশি ভিউজ হয় না। তা তোমরা যদি বেশি না দেখো ভিডিওগুলো তাহলে কিন্তু ভিডিও করতে অর্থাৎ ক্লাস বানাতে কিন্তু ইচ্ছে হয় না। তা তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের এইটুকু বলতে পারি যে ডব্লিউপি রিলেটেড আমি যে ক্লাসগুলো তোমাদের আমার চ্যানেলে করাচ্ছি ওর বাইরে একটা কিচ্ছু তোমাদের দেবে না, ঠিক আছে? তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমে দেখো, প্রস্তাবনা হলো কী? তা প্রস্তাবনা হলো কিন্তু সংবিধানের ভূমিকা বা মুখপদ্ম যাকে বলা হয়, ঠিক আছে? ইংলিশে যাকে বলা হয় প্রিয়াম্বেল। তা বর্তমান কিন্তু প্রত্যেকটি দেশেই প্রায় এক সংবিধানের একটি করে প্রস্তাবনা আছে, ঠিক আছে? এই প্রস্তাবনায় ভারতীয় সংবিধানের মূল নীতি ও আদর্শের কথা রয়েছে। তা অ্যাকচুয়ালি সংবিধানটা কী বা প্রস্তাবনাটা কী? তা প্রস্তাবনা কিন্তু সংবিধানের একটি অংশ। সংবিধানের যে মেন ভূমিকা বা যে মুখপদ্মটা সেটা কিন্তু এই প্রস্তাবনার মধ্যে আছে। তা তোমরা বলতে পারো যে প্রস্তাবনায় কিন্তু পুরো ভারতের সংবিধানটা বলা আছে। তা প্রত্যেকটি দেশেই কিন্তু সংবিধান আছে, সেরকম কিন্তু সংবিধানের প্রস্তাবনাও আছে। তা ভারতের সংবিধানের মূল নীতি ও আদর্শের কথা কিন্তু এই প্রস্তাবনায় ব্যক্ত করা হয়েছে। তা তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে কোথার থেকে এই প্রস্তাবনাটা বড় করা হয়েছে বা ধার করা হয়েছে। তা ভারতীয় প্রস্তাবনা এটা কিন্তু আমেরিকার প্রস্তাবনা থেকে ধার করা হয়েছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ডব্লিউপিতে ডব্লিউবিসিএসে বিভিন্ন জায়গায় কিন্তু আসে। তা প্রস্তাবনাতে আমি তোমাদের প্রথমেই বললাম যে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে কিন্তু অভিহিত করা হয়েছে, অর্থাৎ সোভিডিয়েন্ট সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এটাই কিন্তু তোমাদের বলা হয়েছে, অভিহিত করা হয়েছে। আমি যে পয়েন্টগুলো তোমাদের বলছি এর বাইরে কিন্তু প্রস্তাবনা থেকে তোমাদের আর একটা প্রশ্নও আসতে পারে না এর বাইরে, ঠিক আছে? এর মধ্যে আসবে। তা তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে। তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে কিন্তু আমি এই চ্যাপ্টার ওয়াইজ আরও বাড়াবো, ঠিক আছে? আর প্রত্যেক দিন সকাল 7টার সময় তোমরা কিন্তু আমার চ্যানেলে স্ট্যাটিক জিকের ক্লাস পাবে, সেগুলো তোমরা কিন্তু দেখো, প্লেলিস্ট অলরেডি করা আছে। তারপরে দেখো যে মূল প্রস্তাবনায় সেখানে কিন্তু সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র এই তিনটি শব্দ ছিল। তা দেখো তোমরা যদি প্রস্তাবনাটা পড়ো তোমরা দেখবে যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই চারটে কথা কিন্তু ছিল বা পাঁচটা কথা কিন্তু ছিল, কিন্তু যখন মূল সংবিধানে কিন্তু সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক কথাটা ছিল। সমাজতান্ত্রিক অর্থাৎ তোমাদের সোশ্যালিস্ট এবং সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ এই দুটো কথা কিন্তু তোমাদের ছিল না, ঠিক আছে? তাই দুটো কথা কখন যুক্ত করা হলো? দেখো ঠিক তার পরের লাইনে লেখা আছে যে 1976 সালে 42তম সংশোধনী আইন দ্বারা প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো কিন্তু যোগ করা হয়েছে। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে যে তোমাদের যে প্রস্তাবনার মূল সংবিধানে যা ছিল না অর্থাৎ সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, এটা কবে তোমাদের যে প্রস্তাবনায় আনা হয়? তা সেটা কিন্তু 1976 সালে 42তম সংশোধনী আইন দ্বারা। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আমি তোমাদের খুব যত্ন সহকারে ডব্লিউপির জন্য যা দরকার, ডব্লিউসিএস প্রিলিমিনারির জন্য যেইটুকু দরকার সেইটুকুই তোমাদের কিন্তু করাচ্ছি। এই ক্লাসগুলো তোমরা দেখো। হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কম, কিন্তু আমি তোমাদের যেভাবে করাচ্ছি তোমরা দেখো, তোমাদের কিন্তু প্রচুর লাভ হবে। আর নেক্সট দেখো আছে যে
আইডিয়া অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার, ইকোনমিক অর্থাৎ অর্থনীতি, সোশ্যাল অর্থাৎ সামাজিক এবং পলিটিক্স অর্থাৎ যে রাজনীতি, এগুলি কিন্তু ধার করা হয়েছে রুশ বিপ্লব থেকে। তা আমাদের ভারতের সংবিধানের বেশিরভাগ জিনিসই কিন্তু ধার করা, ঠিক আছে। তাই এখানে কিন্তু তোমাদের আইডিয়া অফ জাস্টিস, ন্যায় বিচার, ইকোনমিক, সোশ্যাল এবং পলিটিক্স এগুলি কিন্তু ধার করা হয়েছে 1917 সালের রুশ বিপ্লব থেকে। এখান থেকেও কিন্তু তোমার একটা প্রশ্ন আসে। আর লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এগুলি কিন্তু ধার করা হয়েছে ফরাসি বিপ্লব থেকে। তা তোমরা সবাই জানো যে 1789 সালে কিন্তু ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়েছিল। তা লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এগুলি কিন্তু ধার করা হয়েছে ফরাসি বিপ্লব থেকে। আর আমার পেড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, এরকম এক্সক্লুসিভ নোট কিন্তু তোমরা পাবে। তাছাড়া যারা ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউবি এসআইয়ের জন্য ডিসক্রিপটিভভাবে পড়াশোনা করতে চাও, মেনের জন্য পড়াশোনা করতে চাও, আমার ব্যাচে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। তা এই প্রস্তাবনার লক্ষ্যটা প্রথম কে তৈরি করেছিল, এটা কিন্তু মানে যে পরীক্ষায় সেটা আসে। তা প্রস্তাবনার লক্ষ্য কিন্তু তৈরি করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, এটা কিন্তু মাথায় রাখবে। আর প্রস্তাবনাকে কিন্তু 368 নম্বর ধারা অনুসারে সংশোধন করা যায়। আর তোমাদের যদি বলা হয় যে পাঠ কত, তা পাঠ কিন্তু 20, ঠিক আছে। তাই এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে ভারতীয় প্রস্তাবনা এটাকে সংশোধন করা যায়, তো অবশ্যই কিন্তু সংশোধন করা যায়, ঠিক আছে। 368 নম্বর ধারা অনুসারে কিন্তু পাঠ 20 যে অন্তর্গত সেটাই কিন্তু তোমাদের সংশোধন করা যায়। আর একটা কথা বলে দিই, দেখো এখানে একটা ব্যাপার আছে। কেশবানন্দ ভারতী যে মামলাটা হয় 1973 সালে, যখন টাইগার প্রজেক্টটা হয়েছিল 1973 সালে, তা কেশবানন্দ ভারতী এই মামলায় কিন্তু বলা হয় যে প্রস্তাবনার সব কিছু চেঞ্জ করা গেলেও বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। কেশবানন্দী ভারতী মামলায় কিন্তু, যেটা 1973 সালে হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রস্তাবনার অংশ চেঞ্জ করা যাবে অর্থাৎ সংশোধন করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রেখো। আর প্রস্তাবনা অবশ্যই কিন্তু সংশোধন করা যায়, কিন্তু বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যায় না। নেক্সট দেখো যে প্রস্তাবনা ও ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বলা হয়েছে, এটা তোমাদের অনেকবার বলেছি, এটা আর বলছি না। তা এটা দেখো খুব ইম্পর্টেন্ট লাইন যে প্রস্তাবনার বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা করা চলে না, অর্থাৎ প্রস্তাবনা বা পিরামিডের জন্য কিন্তু তোমরা আদালতে দ্বারস্থ হতে পারবে না। তোমরা কিন্তু যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু তোমরা যদি করো, তাহলে কিন্তু যদি মনে হয় যে তোমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো তোমরা অধিকারটা পাচ্ছ না, তাহলে কিন্তু তোমরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে দ্বারস্থ হতে পারবে, কিন্তু তোমরা প্রস্তাবনার বিরুদ্ধে কিন্তু আদালতে দ্বারস্থ হতে পারবে না। তা এখানে দেখো একটা খুব ভালো লাইন লেখা আছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিতে প্রকৃতপক্ষে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বা জনকল্যাণকারী রাষ্ট্ররূপে বা ওয়েলফেয়ার স্টেট রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে। তা এই জনকল্যাণ রাষ্ট্র, এটা তোমরা সবাই জানো যে 36 থেকে 51 নম্বর আর্টিকেল ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ নির্দেশমূলক নীতি। তাই এই কিন্তু যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখান থেকেই উৎস এর। এবার চলো দেখে নেওয়া যাক যে প্রস্তাবনায় যে বলা আছে কিছু কিছু মুখ্য মুখ্য শব্দ, সেগুলোর অ্যাকচুয়ালি মানে। তা সার্বভৌম যেটা বলা আছে, তা সার্বভৌমর অ্যাকচুয়ালি মানে কিন্তু একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এর দ্বারা রাষ্ট্র স্বাধীন থাকে। রাষ্ট্রর প্রাণ বলা হয় সরকার অর্থাৎ মাথা, এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত। অর্থাৎ সার্বভৌম কথার অ্যাকচুয়াল মানে কিন্তু সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত। অর্থাৎ একটা তোমরা জিনিস লক্ষ্য করে দেখবে, আমাদের দেশের কিন্তু নমিনাল যে এক্সিকিউটিভ সেটা কিন্তু রাষ্ট্রপতি, এবং রিয়েল যে এক্সিকিউটিভ যে ক্ষমতার পাওয়ার সেটা কিন্তু থাকে প্রধানমন্ত্রীর হাতে। কোনো কিছু হলে কিন্তু আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এগুলোই কিন্তু সবাই ঠিকঠাক করে। এর বাইরে কিন্তু আমাদের কোনো কিছু, আমরা যদি কোনো মিসাইল কোথাও ছাড়ি, আমাদের কিন্তু বাইরে কোনো পারমিশন নিতে হয় না। এই যেমন সার্জিক্যাল স্ট্রাইক কয়েক বছর আগে তোমাদের হলো, সার্জিক্যাল স্ট্রাইক করতে কিন্তু কখনোই কিন্তু বাইরের কাউকে যে আমাদের জানিয়ে করতে হয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তা সেই দিক থেকে কিন্তু আমরা অবশ্যই বিদেশি নিয়ন্ত্রণমুক্ত। নেক্সট দেখো আছে ধর্মনিরপেক্ষ। তা ধর্মনিরপেক্ষ কথার অর্থ হচ্ছে, ধর্মনিরপেক্ষ কথার অর্থ রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না বা কোনো ধর্ম থাকবে না। অর্থাৎ রাষ্ট্রেতে তোমরা দেখবে যে ভারতে কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবই কিন্তু আছে, ঠিক আছে। অর্থাৎ সকল জনগণ স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো হচ্ছে সাধারণতন্ত্র। তা সাধারণতন্ত্রের কথা হচ্ছে ভারতের উচ্চপদস্থ পদাধিকারী কিন্তু নির্বাচিত। অর্থাৎ তোমরা একটা জিনিস দেখবে, আমাদের যে বিধানসভা এবং রাজ্যসভা,
সরি আমি একটু ভালোভাবে বলি যে তোমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ তোমরা সবাই জানো যে আমাদের পার্লামেন্টটা কিন্তু গঠিত হয় রাষ্ট্রপতি, ঠিক আছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। তা তোমাদের কিন্তু এরকম পিরামিডের শেপে কিন্তু আমাদের পার্লামেন্টটা, তা এটা কিন্তু ওপরে যদি রাষ্ট্রপতি থাকে, এখানে কিন্তু থাকবে রাজ্যসভা, আর এখানে কিন্তু থাকবে লোকসভা। তাই লোকসভার মেম্বাররা কিন্তু জনগণের, ঠিক আছে, জনগণের দ্বারা কিন্তু নির্বাচিত হয়। এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। লোকসভার যে মেম্বার তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয়, আর যে রাজ্যসভার মেম্বাররা এরা কিন্তু লোকসভার মেম্বারের দ্বারা নির্বাচিত হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে কি, ভারতের যে সর্বোচ্চ পদাধিকার সেটা কিন্তু যে আমাদের জনগণ সেটার দ্বারাই কিন্তু নির্বাচিত, ঠিক আছে। তারপরে দেখা আছে যে রাষ্ট্রপ্রধান হিসাবে ভারতের কোনো রাজা বা একনায়কতন্ত্রের স্থান নেই, অর্থাৎ ডিক্টেটরশিপ কিন্তু নেই। প্রধানমন্ত্রী কিন্তু যদি নরেন্দ্র মোদী থাকেন বা রামনাথ কোবিন্দ যদি রাষ্ট্রপতি থাকেন, তাদের যে কথা সেটাই কিন্তু শেষ কথা নয়। এর উল্টে কিন্তু পার্লামেন্টে চ্যালেঞ্জ করা যায়, নো কনফিডেন্স মোশন আনা যায়, অনেক কিছু কিন্তু হয়, ঠিক আছে। তা ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা ও পরোক্ষভাবে নির্বাচিত, ঠিক আছে। আমি যেটা আগে তোমাদের বললাম যে রাষ্ট্রপতি কিন্তু জনগণের দ্বারা পরোক্ষ ভোটে নির্বাচিত। আমি তোমাকে যখন রাষ্ট্রপতি পড়াবো তখন কিন্তু তোমাদের রাষ্ট্রপতি নির্বাচনের পুরো বিষয়টাই বলবো যে সিঙ্গেল ট্রান্সফার ভোট কী, ঠিক আছে। তার একটা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় আসে, যে এ কিনোট টু দ্য কনস্টিটিউশন বা প্রিয়াম্বেল দ্য কি অফ কনস্টিটিউশন, এ কথা কে বলেছেন? আর্নেস্ট বার্কার বলেছেন। এটা কিন্তু তোমার ডব্লিউপির পরীক্ষায় আসে। নেক্সট দেখো আছে যে 1971 নম্বর ধারায়, ঠিক আছে, 29 হবে ধারায় আসাম, সিকিম ও মণিপুরের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে দেখো আছে যে আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের যে আইডেন্টি কার্ড, কনস্টিটিউশনটা আইডেন্টি কার্ড কাকে মানে পিরাম্বেল আইডেন্টি কার্ড কনস্টিটিউশনের, এটা কে বলেছে? তা এটা কিন্তু বলেছে নানি ফালকিওয়ালা, ঠিক আছে। তারপর দেখো আছে যে 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা কিন্তু বলেছে আম্বেদকর। এটা কিন্তু তোমাদের ডব্লিউবিপি 2019-এর প্রিলিমিনারিতে এসেছিল, ঠিক আছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে কেমন ইম্পর্টেন্ট, আর আমি কেমন ইম্পর্টেন্ট টপিকই তোমাদের পড়াচ্ছি। তা বি আর আম্বেদকর কিন্তু 32 নম্বর যে ধারাকে সংবিধানের আত্মা বলে। নেক্সট দেখো আছে যে নিষ্ঠাপূর্ণ সংকল্প প্রস্তাবনাকে বলেছেন কিন্তু ধীরেন্দ্রনাথ সেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর লাস্ট দেখো আছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি অফ ইন্ডিয়া, এটা কিন্তু বলেছেন এভি রাও। তা এই ছিল তোমাদের পার্লামেন্ট দিয়ে পিরামিড নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো সেগুলো। এর বাইরে পার্লামেন্ট থেকে বা পিরামিড থেকে তোমাদের কিন্তু কিচ্ছু আসবে না, ঠিক আছে। আর তোমরা যদি আমার পেড ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা মেসেজ করবে, সেখানে তোমরা স্যাম্পেলও পেয়ে যাবে। আর তোমরা যদি এই ভিডিওর রেসপন্স ভালো দাও তবেই কিন্তু আমি এই সিরিজটা কন্টিনিউ করব। আর কেমন লাগছে ভিডিও তোমরা নিচে কমেন্ট বক্সে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।